প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স অনলাইন কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ বর্ষের ভৌত রসায়ন 4-এর অন্তর্গত প্রথম অধ্যায় অর্থাৎ কোয়ান্টাম কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আমরা মূল আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই, প্রয়োজনীয় কয়েকটা কথা বলে নিই। আহ, রসায়ন, অনেকে বলে রসায়ন কম বুঝি কিংবা কোনো কিছু কম বুঝি। কোনো কিছু কম বোঝার অর্থ হচ্ছে সে অনেক কিছু বাদ দিয়ে খণ্ড খণ্ডভাবে পড়েছে, ফলে তার অনেক তথ্য গ্যাপ হয়েছে। কোনো বিষয় পড়তে গেলে প্রয়োজনীয় তথ্যগুলো সে যখন জানে না, তখন তার কাছে ওটা কঠিন মনে হয়। তো আমি সাজেস্ট করব, পরীক্ষায় প্রস্তুতির জন্য তো একরকম পড়তে হবে, সেখানে প্রয়োজনীয় প্রশ্নগুলো কিংবা কিছু কিছু স্পেসিফিক প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোকে আলাদাভাবে পড়তে হবে, যেন পরীক্ষায় ভালোভাবে লেখা যায়, সেটা একটা দিক। আর সকল কিছু বোঝার জন্যে, সব কিছু বোঝার জন্যে কিংবা যে জিনিসটা আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য আনুষঙ্গিক অনেক বিষয় জানা লাগে। সেই বিষয়গুলো বোঝার জন্য হলেও সিলেবাসের অন্তর্গত প্রতিটি টপিকই পড়তে হবে। যদি কেউ প্রতিটি টপিক না পড়ে তাহলে দেখা যাবে তার অনেক তথ্যের গ্যাপ আছে এবং সেই তথ্যের গ্যাপের কারণে সে সহজ জিনিসটাও বুঝছে না। তারপরে বলি, কোয়ান্টাম কেমিস্ট্রি একটি জটিল বিষয়। এই জটিল বিষয়টি খুবই সোজা হয়ে যাবে যদি সিলেবাসের অন্তর্গত প্রতিটি টপিকই পড়া হয়। তাই আমি আশা করব শিক্ষার্থীরা এই ভৌত রসায়ন 4-এর উপর যে কোয়ান্টাম কেমিস্ট্রি আছে সেই কোয়ান্টাম কেমিস্ট্রির ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে করবা, কোনো কিছু বাদ দিবা না, পুরো ভিডিওটা দেখবা। যতগুলো ভিডিও হবে সবগুলো ভিডিও এক জায়গায় করে ভালোভাবে বোঝার চেষ্টা করবা, ইনশাল্লাহ এটা একেবারেই সোজা মনে হবে। আজকে কোয়ান্টাম কেমিস্ট্রির যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো সনাতন বলবিদ্যার ব্যর্থতা। প্রথম টপিকে আমাদের হচ্ছে কি সনাতন বা ক্লাসিক্যাল মেকানিক্স, যাকে পুরনো বলবিদ্যাও বলা হয়, যেটা নিউটনের সূত্রের উপর নির্ভর করে। তাহলে আমাদের প্রথম টপিকটা হচ্ছে কি সনাতন বলবিদ্যার ব্যর্থতা। এরপরে আমরা পড়ব কৃষ্ণবস্তুর বিকিরণ ও কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় সনাতন বলবিদ্যার ব্যর্থতা। অর্থাৎ সনাতন বলবিদ্যা কৃষ্ণবস্তুর বিকিরণ, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপরে হচ্ছে কম্পটন ইফেক্ট, পারমাণবিক বর্ণালী, হিট ক্যাপাসিটি, এগুলো সনাতন বলবিদ্যা ব্যাখ্যা করতে পারে না। তাহলে এই জিনিসগুলো যে ব্যাখ্যা করতে পারে না, আমরা একের পর এক এই প্রত্যেকটা জিনিস কিভাবে সনাতন বলবিদ্যা ব্যর্থ হয়েছে এসব এই এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য করতে গিয়ে সেই বিষয়গুলো পড়ব এবং কোয়ান্টাম কেমিস্ট্রি কিভাবে সফল হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবগুলো এক লেকচারে পড়ানো সম্ভব নয়, তাই আমরা আজকের যে টপিকগুলো সেগুলো নিয়েছি কৃষ্ণবস্তুর বিকিরণের উপরে। দ্বিতীয় টপিক হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়েই যেহেতু কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, তাহলে আমরা এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা আজকে পড়ব। প্লাঙ্কের বন্টন সূত্র কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় এর ভূমিকা নিয়ে আলোচনা করব। এই প্লাঙ্কের বন্টন সূত্রটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত প্লাঙ্কের বন্টন সূত্রের সাহায্যে কিভাবে কৃষ্ণবস্তুকে বিকিরণকে ব্যাখ্যা করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। এগুলো নিয়েই মূলত আমাদের আজকে আলোচনা। আমরা প্রথমে আসি সনাতন বলবিদ্যার ব্যর্থতা, ফেইলিওর অফ ক্লাসিক্যাল মেকানিক্স। সেখানে সনাতন বলবিদ্যা লেখা থাকে, কখনো পুরনো বলবিদ্যা লেখা থাকে। তো আমরা এই ব্যর্থতা কি কি আমরা একটু দেখি। সনাতন বলবিদ্যা নিউটনের গতিসূত্রের উপর প্রতিষ্ঠিত, যা কেবলমাত্র বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্র বস্তুর ধর্ম ব্যাখ্যায় সনাতন বলবিদ্যা পুরোপুরি ব্যর্থ। অর্থাৎ আমরা সনাতন বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্সটা গড়েই উঠেছে নিউটনের গতিসূত্রের উপর। সেখানে বড় বস্তু, আমাদের দৈনন্দিন চারপাশে যেগুলো আমরা দেখতে পাই সেসব বড় বস্তুর ক্ষেত্রে এটা খুবই কার্যকর এবং সফল, কিন্তু ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্র বস্তুর ধর্ম ব্যাখ্যায় এটি পুরোপুরি ব্যর্থ। সনাতন বলবিদ্যা অনুসারে কোনো গতিশীল কণার অবস্থান এবং বেগ বা ভরবেগ যুগপৎভাবে সাইমালটেনিয়াসলি নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চিত নীতি বলছে তা সম্ভব নয়। অর্থাৎ নিউটনের গতি সূত্রের সাহায্যে কোনো গতিশীল বস্তুর অবস্থানও সঠিকভাবে নির্ণয় করা যায়, তার বেগ বা ভরবেগও সঠিকভাবে নির্ণয় করা যায় একই সাথে সাইমালটেনিয়াসলি, কিন্তু হাইজেনবার্গ প্রমাণ করেন যে কি ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্র কণার যদি আমরা
এই অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যাবে না, আবার যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করি তাহলে তার অবস্থান নির্ণয় করা যাবে না, অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তা বা ভুল দেখা দিবে। তাহলে পুরোপুরি কন্ট্রাডিক্টরি একটা বিষয়। তাহলে এখানে সনাতন বলবিদ্যা ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্র বস্তুর ধর্ম ব্যাখ্যায় একেবারেই ব্যর্থ। সনাতন বলবিদ্যা অনুসারে শক্তির শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াসলি ঘটে। অর্থাৎ আগে মনে করা হতো, পুরনো বলবিদ্যায় মনে করা হতো শক্তির শোষণ কিংবা বিকিরণ একেবারে নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াসলি। এই নীতির সাহায্যে কৃষ্ণ বস্তুর বিকিরণ, ফটোতড়িৎ ক্রিয়া এবং হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী শক্তির শোষণ বা বিকিরণ বিচ্ছিন্নভাবে ডিসকন্টিনিউয়াসলি প্যাকেট আকারে ঘটে, যাকে কোয়ান্টাম বা ফোটন বলে। অর্থাৎ আগে যখন বলা হলো যে কি শক্তির শোষণ বা বিকিরণ একেবারে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াসলি ঘটবে, প্লাঙ্ক বলল না, এই হচ্ছে এই শক্তির শোষণ বা বিকিরণ একটি নির্দিষ্ট ইউনিট পরিমাণ নিয়ে ঘটে এবং এই ইউনিট পরিমাণের কম বেশি হতে পারে না, শুধু এর পূর্ণ গুণিতক পরিমাণ শোষিত বা বিকিরিত হতে পারে। তো এই ছোট যে ইউনিটটা সেটাকে আমরা বলবো কোয়ান্টাম, এক বচনে বহু বচনে বলবো কোয়ান্টা, আবার এর আরেকটা নাম হচ্ছে কি ফোটন। তাহলে এটা কি ডিসক্রেট বা খণ্ড খণ্ড আকারে। আমরা যদি দেখি এটা পুরনো বলবিদ্যা অনুসারে এই যে শক্তির শোষণ বা বিকিরণ যাই বলি না কেন একটা ধারাবাহিক কন্টিনিউয়াস স্পেকট্রাম, তার মানে কি এই শক্তির একেবারে ধারাবাহিক শোষণ বা বিকিরণ বোঝাচ্ছে, কোনো ব্রেক নাই। আর প্লাঙ্ক বলছে এটা ডিসকন্টিনিউয়াস। এই যে যদি এটাকে আমরা ভাঙি তাহলে এটা একটা ইউনিট, এটা আরেকটা ইউনিট, এটা আরেকটা ইউনিট। তাহলে প্লাঙ্ক বলছে যে কি এইভাবে শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে না, এইভাবে ঘটবে, এই ইউনিটের পরিমাণই ঘটবে অথবা তার পূর্ণ গুণিতক ঘটবে, এর হাফ কিংবা ফ্র্যাকশন কিংবা একেবারে ধারাবাহিক কোনোটাই ঘটবে না। সনাতন বলবিদ্যা ইলেকট্রনকে শুধু কণা হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু ডি ব্রগলি প্রমাণ করেন ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম বিদ্যমান। অর্থাৎ এই ইলেকট্রনের শুধু কণা ধর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে পুরনো বলবিদ্যাতে, কিন্তু ডি ব্রগলি কি করেন, প্রমাণ করেন যে এই ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে এর কণা ধর্মও আছে, আবার হচ্ছে এই তরঙ্গ ধর্মও আছে, অর্থাৎ ডুয়েল ক্যারেক্টার আছে। এটা একেবারে প্রমাণিত। তাহলে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই সনাতন বলবিদ্যা ব্যর্থ। অতি ক্ষুদ্র কণিকার ধর্ম ব্যাখ্যায় সনাতন বলবিদ্যার এসব ব্যর্থতা নতুন চিন্তার অবতারণা করে এবং তরঙ্গ বলবিদ্যার সূচনা ঘটায়। অর্থাৎ এই যে এতক্ষণ যে আমরা ব্যর্থতাগুলো বললাম, আরও কিছু ব্যর্থতা আছে, তো এই সব ব্যর্থতা দ্বারা প্রমাণিত হয় যে সনাতন বলবিদ্যা আসলে ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য হবে না। তাহলে ক্ষুদ্র বস্তুর ধর্ম ব্যাখ্যায় নতুন কিছুর চিন্তা ভাবনা করার দরকার। সেই নতুন চিন্তা ভাবনার অবতারণা হয় তরঙ্গ বলবিদ্যা, ওয়েভ মেকানিক্স বলে, বা যেহেতু এটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তাহলে এটাকে আমরা প্লাঙ্কের কোয়ান্টাম কেমিস্ট্রিও বলবো। এখন আমরা এখানে যে কথাগুলো যে এই পয়েন্টে বলছিলাম যে ইলেকট্রন কিভাবে ধরা হয়েছে ধর্ম ব্যাখ্যায়, এটা আগে বলা হতো যে এটা একটা কণা ইলেকট্রন, এটা হচ্ছে এই বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, অর্থাৎ এর কোনো ওয়েভ নাই, ওয়েভ নেচার নাই, এইভাবে ঘুরছে। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়, ডি ব্রগলি প্রমাণ করেন যে কি এটা একটা ওয়েভ। এটা যদি নিউক্লিয়াস হয় আর এটা আর ব্যাসার্ধের একটা কক্ষপথ হয়, তাহলে সেই কক্ষপথে এইভাবে ইলেকট্রনটা ঘুরবে না, একবারে ধারা এই এই পথ ধরে ঘুরবে না, এটা তরঙ্গ আকারে এইভাবে এইভাবে ঘুরবে। তাহলে এটা আমাদের কোয়ান্টাম মেকানিক্স বলছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে, কিন্তু এটা সনাতন বলবিদ্যায় বলছিল। এবার আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে কি বুঝি সে সম্পর্কে আলোচনা করব। কৃষ্ণ বস্তুর বিকিরণ হলো কৃষ্ণ বস্তু কর্তৃক বিকীর্ণ তাপীয় তড়িৎচুম্বকীয় রশ্মি। অর্থাৎ এটাকে এক কথায় বললে কি হবে, বিকীর্ণ তাপীয় তড়িৎচুম্বকীয় রশ্মি, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বা হচ্ছে আমরা যাকে বলি যে আলো বলি, সেটা সেটা হচ্ছে কি বিকীর্ণ তাপীয় তড়িৎচুম্বকীয় রশ্মি, এক কথায় বললে যা তাপীয় সাম্যাবস্থায় বিদ্যমান কোনো বস্তুতে বা তার পরিবেশে বিকিরিত হয়। অর্থাৎ এই রশ্মিটা কি হবে, তার সাম্য অবস্থায় বিদ্যমান কোনো বস্তুতে, আরেকটি বস্তুতে কিংবা তার পরিবেশে কি করবে, বিকীর্ণ করবে বা বিকিরিত করবে। যেসব বস্তু সকল কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় বিকিরণ সুষমভাবে ইউনিফর্মলি
শোষণ এবং বিকিরণ করতে পারে তাদেরকে কৃষ্ণ বস্তু বলে। অর্থাৎ কৃষ্ণ বস্তু বলতে তাহলে কি বুঝি, তার উপর আপতিত সকল তরঙ্গদৈর্ঘ্য শোষণ করবে সুষমভাবে, আবার সে সম্ভাব্য সকল তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি বিকিরণও করবে। এরকম ধর্ম বিশিষ্ট বস্তুগুলোকে আমরা কি বলবো, কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি বলবো। তাহলে এটা যদি একটা ব্ল্যাক বডি হয়, আমরা ধরে নিচ্ছি এটা একটা ব্ল্যাক বডি, তাহলে এখানে বলছে অল ইনসিডেন্ট লাইট অ্যাবজর্বস, মানে এর উপর যত প্রকার রশ্মি আছে, তরঙ্গ অবলোহিত হোক, দৃশ্যমান হোক, আল্ট্রাভায়োলেট হোক, গামা হোক, যাই হোক না কেন, সে কি হবে, এর উপরে আপতিত হলেই সেটা কি হবে, শোষিত হবে। আবার এ হচ্ছে কি সম্ভাব্য সকল তরঙ্গদৈর্ঘ্য যা শোষণ করলো তা আবার বিকিরণও করবে। কিভাবে, এখানে বলছে ইমিটস অল পসিবল রেডিয়েশন, অর্থাৎ যা শোষণ করেছে সেটাই তো পসিবল রেডিয়েশন হবে, তাহলে সেই রেডিয়েশনের আবার কি করবে, সে বিকিরণও করবে। এদিকে আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি, মানে এখান থেকে এই তরঙ্গটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা ইমিশন বোঝাচ্ছে, আর এদিকে অ্যারো দিচ্ছি, তার মানে এই তরঙ্গটা কি হচ্ছে, শোষণ বোঝাচ্ছে, অ্যাবজর্পশন বোঝাচ্ছে। তাহলে এরকম ধর্ম বিশিষ্ট যদি কেউ হয়, কোনো বস্তু যদি পাই বাস্তবে, তাহলে সেটাকে আমরা বলবো ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। বাস্তবে 100% কৃষ্ণ বস্তু পাওয়া সম্ভব নয়। কার্বনের গ্রাফাইট ফর্ম প্রায় 96% কৃষ্ণ বস্তুর ন্যায় কাজ করে। আমরা জানি কার্বনের অনেকগুলো রূপভেদ আছে, তার মধ্যে একটি ফর্ম হচ্ছে কি গ্রাফাইট। সেই গ্রাফাইটটা প্রায় 96% কৃষ্ণ বস্তুর ধর্ম প্রদর্শন করে, কিন্তু আসলে বাস্তবে 100% কৃষ্ণ বস্তু পাওয়া সম্ভব নয়। একটি সরু ছিদ্রযুক্ত খালি কন্টেনারকে ধ্রুবক তাপমাত্রায় রাখলে এটি কৃষ্ণ বস্তুর ন্যায় আচরণ করে। তাহলে কি, একটি সরু ছিদ্রযুক্ত খালি কন্টেনারকে ধ্রুবক তাপমাত্রায় রাখলে, অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচার যদি আমরা রাখি, তাহলে এটি কৃষ্ণ বস্তুর ন্যায় আচরণ করে। কারণ ছিদ্র দিয়ে বেরিয়ে যাওয়া যে কোনো বিকিরণ কন্টেনারের ভেতর অসংখ্যবার শোষিত এবং পুনরায় বিকিরিত হবে, যা তার দেওয়ালের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এখন আমরা একটু উদাহরণ দেখব। এটা আমরা গ্রাফাইট ফর্ম আমরা বলছিলাম, এটা প্রকৃতিতে প্রাপ্ত, এইভাবেই পাওয়া যায়, এবং এটা প্রায় 96% কৃষ্ণ বস্তু ধর্ম প্রদর্শন করে। আর এখানে কৃত্রিমভাবে তৈরিকৃত আমাদের একটা ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু, এখানে বলছে দ্বিস্তর বিশিষ্ট একটি কন্টেনার, ফাঁকা কন্টেনার। এই ফাঁকা কন্টেনার দ্বিস্তর করা হয়েছে কারণ আমরা বললাম টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এই ফাঁকা স্তর দ্বিস্তর যুক্ত করাতে আমার এটা কি হবে, তাপমাত্রা স্থির থাকবে। আর এর ভিতরের স্তরটা ল্যাম্প ব্ল্যাক বা বাতির কালি, যেটাকে ভূষা কালি আমরা বলি, সেই কালি দিয়ে কি করা হয়েছে, কোট করা হয়েছে, এই কালির প্রলেপ দেওয়া হয়েছে। তার মানে এটি আদর্শ কৃষ্ণ বস্তুর ন্যায় আচরণ করবে। কারণ কি, এখানে একটা ছোট্ট ছিদ্র আছে, এর হচ্ছে কালো বস্তু, অর্থাৎ হচ্ছে তোমার অর্থাৎ এই ভূষা কালি এতে কোট করা হয়েছে, যেটা সকল তরঙ্গদৈর্ঘ্যের আলোয় শোষণ করে এবং বিকিরণ করে, আর এটা কনস্ট্যান্ট টেম্পারেচারে রাখা হয়েছে। তাহলে এই পাত দিয়ে যদি কোনো রেডিয়েশন, যে কোনো রেডিয়েশন প্রবেশ করে, তাহলে এখানে এখানে বিদ্যমান কোনো পরমাণু, যাকে আমরা দোলক বলবো, সেই পরমাণুটি যদি আলোটা শোষণ করে, আবার সে কি করবে, বিকিরণ করবে। যদি বিকিরণ করে, এই বরাবর বিকিরণ করলো, এখানে বিদ্যমান আরেকটা অসিলেটর বা হচ্ছে দোলক, সেটা কি করবে, এটাকে হচ্ছে শোষণ করবে। সে যখন আবার বিকিরণ করবে, তখন এই বরাবর যাবে। এখানে বিদ্যমান একটা দোলক, সেটা কি করবে, শোষণ করবে। আবার যখন সে বিকিরণ করবে, এই বরাবর করবে। তাহলে এইভাবে চলতেই থাকবে। তাহলে যে কোনো রেডিয়েশনের এখান দিয়ে যদি লিক ঘটে, তাহলে সেটা কি হবে, তার আগেই অসংখ্যবার সেটা তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তাহলে এটা একটা পারফেক্ট কৃষ্ণ বস্তু বা পারফেক্ট ব্ল্যাক বডির ন্যায় আচরণ করবে। যে কোনো উত্তপ্ত কৃষ্ণ বস্তু তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটায়, অর্থাৎ উত্তপ্ত কৃষ্ণ বস্তুই কি করবে, তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটাবে। কম উত্তপ্ত অবস্থায় এরা অবহেলিত রশ্মি বা আইআর ইনফ্রারেড অঞ্চলে কি করে, বিকিরণ করে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এরা কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করতে থাকে। অর্থাৎ কম তরঙ্গের দৈর্ঘ্যের রশ্মি বলতে সেটা হচ্ছে কি আইআর চাইতে কম তরঙ্গের, তার মানে দৃশ্যমান, আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি, এইরকম এই উচ্চ কম্পাঙ্কের বা নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলো বিকিরণ করবে। কখন, তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে, উচ্চ তাপমাত্রায়। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এরা দৃশ্যমান আলো এবং আরো উচ্চ তাপমাত্রায় অতিবেগুনি রশ্মি বিকিরণ করে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আমরা যেমনভাবে পাই তেমন কথাগুলোই বলছি। একখণ্ড লোহাকে উত্তপ্ত করলে প্রথমে তা উত্তপ্ত লাল, এবং আরো উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত সাদা, এবং আরো উচ্চ তাপমাত্রায় নীল হয়ে যায়, যা তাপমাত্রা বৃদ্ধির সাথে
বিকীর্ণ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়া নির্দেশ করে। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল করতে পারি যে কি একটা এক খণ্ড লোহাকে আমরা প্রথমে তাপ দিব, সেটা প্রথমে লাল টকটকে হবে, তারপরে কি হবে, আরও যদি তাপ দিতে থাকি উচ্চ তাপমাত্রা, এটা প্রায় উত্তপ্ত সাদা দেখাবে, লাল ভাবটা আর থাকবে না, সাদা হয়ে যাবে। আরও যদি উত্তপ্ত করতে থাকি তাহলে কি হবে, একবারে উত্তপ্ত নীল দেখাবে। তাহলে এখানে বোঝাচ্ছে যে কি আয়ার বা অবলোহিত অঞ্চলে বিকিরণ ঘটাচ্ছে, এখানে বোঝাচ্ছে দৃশ্যমান অঞ্চলে, আর এখানে বোঝাচ্ছে অতিবেগুনি অঞ্চলে। তাহলে এই যে উচ্চ তাপমাত্রাতে কি হবে, কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করবে, এটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বৈশিষ্ট্য। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এদিকে স্পেকট্রাল রেডিয়ান্স, অর্থাৎ এই এদিকে এদিকেও ইন্টেন্সিটি বা ডেনসিটি, এনার্জি ডেনসিটি, বিকীর্ণ রশ্মির শক্তি ঘনত্ব এদিকে প্রকাশ করছে এই হাইটটা, আর এদিকে ওয়েভলেন্থ, এদিকে কি হচ্ছে, বড় হচ্ছে, এদিকে ছোট হচ্ছে। আর একটু দেখে নিই, এই অঞ্চলটা হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত, এখানে লেখা আছে ইনফ্রারেড, যদিও একটু ঝাপসা দেখাচ্ছে, ইনফ্রারেড লেখা আছে, এই অঞ্চলটা ইনফ্রারেড, এই অঞ্চলটা দৃশ্যমান, এই যে এখানে লেখা আছে ভিজিবল, দৃশ্যমান এই অঞ্চলটা, আর এই অঞ্চলটা হচ্ছে এই ইউভি, এখানে লেখা আছে ইউভি বা অতিবেগুনি অঞ্চল। তাহলে অতিবেগুনি অঞ্চল, দৃশ্যমান অঞ্চল এবং অবলোহিত অঞ্চল। তো এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য ক্রমান্বয়ে কম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্র্যাকটিক্যাল কার্ভ, এই তিনটা কার্ভ হচ্ছে প্র্যাকটিক্যাল কার্ভ। 3000 কেলভিন তাপমাত্রায় কোনো কৃষ্ণ বস্তুকে যদি আমরা বিকিরণ ঘটাই তাহলে এর পিক অর্থাৎ শক্তি ঘনত্বের হাইট হবে দৃশ্যমান অঞ্চলে। তারপরে তাপমাত্রা আরও বাড়াইলে দৃশ্যমান থেকে কি হবে, এই হচ্ছে অতিবেগুনি অঞ্চলে কিছু হবে। আরও যদি তাপমাত্রা 5000 কেলভিন তাপমাত্রা হয় তাহলে দৃশ্যমান অঞ্চলেরই শেষের দিকে তরঙ্গ দৈর্ঘ্য শিফট করছে এবং অবলোহিত অঞ্চলে বেশি হচ্ছে। তাহলে আমরা তাপমাত্রার সাথে দেখতে পাচ্ছি যে কি শক্তি ঘনত্বের একটা সম্পর্ক আছে। যত তাপমাত্রা বাড়ানো যাচ্ছে তত কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকীর্ণ করছে। আর আমাদের ক্লাসিক্যাল বা সনাতন বলবিদ্যা থেকে প্রাপ্ত কার্ভ হচ্ছে এটা, যা বাস্তবের সাথে কোনোভাবেই মেলে না। সনাতন বলবিদ্যা ব্যাখ্যা করতে গিয়ে যেসব ফর্মুলা বলেছে তার থেকে যদি আমরা গ্রাফ করি তাহলে এরকম গ্রাফ পাবো, কোনো অবস্থায় এরকম পাবো না, কিন্তু এটা হচ্ছে বাস্তব। তাহলে সনাতন বলবিদ্যা হচ্ছে কি ব্যর্থ। তাহলে এটাই আমরা বলছি উচ্চ তাপমাত্রায় বেশিরভাগ বিকিরণ ঘটে দৃশ্যমান অঞ্চলে, যা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অতিবেগুনি অঞ্চলে শিফট করে। আমরা যা এতক্ষণ বলছিলাম যে উচ্চ তাপমাত্রায় যে 3000 ডিগ্রি সেলসিয়াসে দৃশ্যমান হলো, তারপরে 4000 ডিগ্রি সেলসিয়াসে এর পিক আরও দৃশ্যমান অঞ্চলেই আছে কিন্তু আরেকটু বামে সরে গেছে, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দিকে গেছে, এবং 5000 কেলভিন দেখা যাচ্ছে দৃশ্যমানে কিছু আছে আর অধিকাংশই হচ্ছে আমার চলে গেছে কি যে অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট অঞ্চলে চলে গেছে। এটা হচ্ছে বাস্তব কার্ভ কৃষ্ণবস্তুর। কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় সনাতন বলবিদ্যার ব্যর্থতা কিভাবে ঘটলো, কিভাবে ব্যর্থ হলো এরা, সেগুলো আমরা দেখব। প্রথমে আসি ভিনের স্মরণ সূত্র, কিভাবে ব্যর্থ হলো, সূত্রই বা কি বলছে সেটা আমরা দেখব এখন। কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যার জন্য ভিন 1893 সালে নিম্নোক্ত সমীকরণ প্রদান করে। নিম্নোক্ত বলতে যেটা বলছে টি ল্যামডা ম্যাক্সিমাম ইকাল টু 1/5 সি টু একটি সমানুপাতিক ধ্রুবক যার মান সি টু ইকাল টু 1.44 সেন্টিমিটার কেলভিন। তাহলে C2 সমান 1.44 সেন্টিমিটার কেলভিন, আর তাহলে এটা এই পুরোটাই ধ্রুবক হচ্ছে টি ইন্টু ল্যামডা ম্যাক্সিমাম ইকাল টু ধ্রুবক। এই সমীকরণটা ভিন প্রদান করেন। তাহলে আমরা যদি এই সমীকরণ টি ইকাল টু 1000 কেলভিনের জন্য পাই ল্যামডা ম্যাক্সিমাম ইকাল টু 2880 ন্যানোমিটার বা নিয়ারলি এটাকে যদি আমরা ধরি তাহলে 2900 বা 2900 ন্যানোমিটার, যা অবলোহিত অঞ্চলে পড়ে। অর্থাৎ এই ন্যানোমিটার অবশ্য নিঃসন্দেহে আয়ার অঞ্চলের। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম অর্থাৎ বলছে যেখানে শক্তি ঘনত্ব তীব্র হবে, বেশি হবে, কোথায়, অবলোহিত অঞ্চলে। তাহলে আমরা প্র্যাকটিক্যাল কার্ভ কিছুক্ষণ আগেই আমরা প্র্যাকটিক্যাল কার্ভ দেখলাম যে কি হচ্ছে, সেটা দৃশ্যমান অঞ্চলে ঘটছে। আরও তাপমাত্রা বাড়লে আরও তরঙ্গ দৈর্ঘ্য কমে গিয়ে সেটা কি হচ্ছে, অতিবেগুনি অঞ্চলে ঘটছে। তাহলে ভিনের স্মরণ সূত্র কি হচ্ছে, মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে। এই প্রকৃত কার্ভ, ব্ল্যাক বডি রেডিয়েশনের প্রকৃত যে কার্ভ, সেই কার্ভ ব্যাখ্যা করতে পারছে না। অর্থাৎ যে কথাটাই বললাম, ভিনের স্মরণ সূত্র কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় ব্যর্থ হয়, কারণ ল্যামডা ম্যাক্সিমাম মান দৃশ্যমান অঞ্চলে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি এটা দৃশ্যমান অঞ্চল, এই পিকটা সবসময় দৃশ্যমান অঞ্চলে ঘটছে। এই দৃশ্যমান অঞ্চল, আর যতই তাপমাত্রা বাড়ালে দৃশ্যমান অঞ্চল থেকে ইভি অঞ্চলে যাচ্ছে। তাহলে 1000 ডিগ্রি হলে তো আমাদের এই অঞ্চলে হওয়ার কথা পিকটা,
কিন্তু আমরা পাচ্ছি এই অঞ্চলে, অর্থাৎ অবলোহিত অঞ্চলে। তাহলে এটা নিশ্চিত পক্ষেই হচ্ছে এই বাস্তব কৃষ্ণবস্তুর বাস্তব ধর্মকে ব্যাখ্যা করতে পারছে না। এবার আমরা স্টেফান বোল্টজম্যান সূত্র কিভাবে এই হচ্ছে কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় ব্যর্থ হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। জোসেফ স্টেফান 1879 সালে কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যার জন্য মোট শক্তি ঘনত্ব অ্যাপসাইলন বিবেচনা করেন, যেখানে অ্যাপসাইলন ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ভি। ই মোট তড়িৎচুম্বকীয় শক্তি এবং ভি হলো মোট আয়তন। সিস্টেমে বা কোনো একটা কন্টেনার, আমরা কিছুক্ষণ আগে ধরলাম যে এই কন্টেনারে যদি মোট শক্তি হচ্ছে ই হয় আর হচ্ছে এর আয়তন যদি ভি হয়, তাহলে তিনি শক্তি ঘনত্ব বিবেচনা করেন অ্যাপসাইলন ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ভি। এটা করেন তিনি। স্টেফান ও বোল্টজম্যান প্রস্তাব করেন, পরে বোল্টজম্যানের সাথে স্টেফান যুক্ত হয়ে কি করেন, একটা প্রস্তাব করেন তাপমাত্রা বৃদ্ধির সাথে কৃষ্ণবস্তুর অভ্যন্তরে মোট শক্তি ঘনত্ব বৃদ্ধি পাবে এবং তার নিম্নোক্ত সমীকরণ মেনে চলবে। তিনি কি বললেন, তাপমাত্রা বৃদ্ধির বাস্তব কার্ভকে ব্যাখ্যা করার জন্য তারা একটা প্রস্তাব করলেন, তাপমাত্রা বৃদ্ধির সাথে কৃষ্ণবস্তুর অভ্যন্তরে মোট শক্তি ঘনত্ব বৃদ্ধি পাবে এবং তার নিম্নোক্ত সমীকরণ মেনে চলবে। সেটা কি, অ্যাপসাইলন ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার 4। এ হচ্ছে একটি ধ্রুবক। তাহলে এই সমীকরণ তারা প্রদান করলেন। পরবর্তীতে তারা একটি সংশোধিত সমীকরণ এম ইকাল টু সিগমা টি টু দি পাওয়ার 4 প্রদান করেন, যেখানে এম হলো বিকিরণের তীব্রতা, ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। এটা কি এম দ্বারা হচ্ছে তিনি এটা রিপ্লেস করলেন এবং এ কে সিগমা দ্বারা রিপ্লেস করলেন। তাহলে এম ইকাল টু সিগমা টি টু দি পাওয়ার 4 এই সমীকরণ প্রদান করেন, যেখানে সিগমা ইকাল টু 5.67 ইন্টু 10⁻8 ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4। আর 1 ওয়াট সমান আমরা জানি 1 জুল পার সেকেন্ড, এটা আমরা জানি। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা এখন এই সমীকরণে যদি আমরা 1000 কেলভিন তাপমাত্রা এবং 1 সেন্টিমিটার পৃষ্ঠের সকল তরঙ্গের জন্য বিকিরণ শক্তির তীব্রতা পাওয়া যায় 6 ওয়াট। অর্থাৎ তাপমাত্রা আমরা কি বসাবো, আমরা 1000 কেলভিন বসাবো, 1 সেন্টিমিটার স্কোয়ার পৃষ্ঠের সকল তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ শক্তির তীব্রতা পাওয়া যাবে সেটা হবে কি 6 ওয়াট। তাহলে এই 6 ওয়াট যে হলো, সেটা বিকিরণ শক্তির বন্টন কিভাবে হবে, কোন তরঙ্গ দৈর্ঘ্যের দিকে কি পরিমাণ হবে, অর্থাৎ শক্তির বন্টন কিভাবে ঘটবে, এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক এই সূত্র ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ একটা রাফ একটা বলে দিল যে এই এত ওয়াট, এত তাপমাত্রা হলে 1 সেন্টিমিটার স্কোয়ার পৃষ্ঠের সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিকিরণ শক্তির তীব্রতা 6 ওয়াট। তেমনইভাবে আমরা যদি এখানে 2000 সেন্টিমিটার করি, 2000 কেলভিন করি, তাহলে আরেকটা মান পাবো, সেই একটা মান পাবো, একটা রাফ মান পাবো, কিন্তু সেই শক্তির কি বন্টন কেমনটা হবে, সে তার সাথে সেই শক্তি বন্টনের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি হবে, সে সম্পর্কে কোনো ধারণা স্টেফেন বোল্টজম্যান সূত্র দিতে পারে না। এবার রেলে জিন্সের সূত্র দেখব, সেটা কিভাবে ব্যর্থ হয়। লর্ড রেলে সনাতন বলবিদ্যার দৃষ্টিকোণ থেকে কৃষ্ণবস্তুর বিকিরণকে ব্যাখ্যার চেষ্টা করেন। তাহলে কি সনাতন এই রেলে এবং জিন্স এরা দুজনই কি করেন, সনাতন বলবিদ্যার দৃষ্টিতে আবারও ব্যাখ্যা করার চেষ্টা করেন তড়িৎচুম্বক ক্ষেত্র সম্ভাব্য সকল কম্পাঙ্কের দোলকসমূহ, যাকে আমরা অসিলেটর বলছি, নিয়ে গঠিত বলে তিনি কল্পনা করেন। তিনি বলেন যে তড়িৎচুম্বক ক্ষেত্র একটা যদি যেখান থেকে বিকীর্ণ ঘটছে, অর্থাৎ কৃষ্ণবস্তু, সেই কৃষ্ণবস্তুর যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্র থেকে তড়িৎচুম্বক ক্ষেত্র, সেই তড়িৎচুম্বক ক্ষেত্রের সকল কম্পাঙ্কের দোলকসমূহ, অর্থাৎ সেখানে আয়ার 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 রশ্মি হচ্ছে বিকিরণ করবে, সে তেমন অসিলেটরও আছে এবং সেটা দৃশ্যমান আছে, অতিবেগুনি আছে, এরকমভাবে সকল কম্পাঙ্কের দোলকসমূহ নিয়ে একটি তড়িৎচুম্বক ক্ষেত্র গঠিত বলে তিনি কল্পনা করেন। তিনি প্রস্তাব করেন যদি কোনো তড়িৎচুম্বক ক্ষেত্রে নিউ কম্পাঙ্কের বিকিরণ বিদ্যমান থাকে, তবে তা অবশ্যই ছোট কম্পাঙ্কের দোলকের উত্তেজিত অবস্থার ফলে সৃষ্ট। অর্থাৎ তিনি বললেন একটি তড়িৎচুম্বক ক্ষেত্রে যদি উচ্চ কম্পাঙ্কের কোনো দোলক বিদ্যমান থাকে, তবে তা ছোট কম্পাঙ্কের দোলকের এক্সাইটেশন বা উত্তেজনার ফলে সৃষ্টি। তাহলে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি, এটা ফ্রিকোয়েন্সি হাই উচ্চ কম্পাঙ্ক। এখন একটা সিস্টেম, এটা আমরা একটা বাউন্ডারি দিয়ে একটা সিস্টেম ধরেছি যেখানে তড়িৎচুম্বক ক্ষেত্র বিদ্যমান। তাহলে এই তড়িৎচুম্বক ক্ষেত্রের এটা উচ্চ কম্পাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এটা নিম্ন কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য এখানে বেশি, তার মানে নিম্ন কম্পাঙ্ক, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তার মানে কি উচ্চ কম্পাঙ্ক। তাহলে
এই নিম্ন কম্পাঙ্কের বি দোলকের উত্তেজনার ফলে উচ্চ কম্পাঙ্কের এ দোলকের সৃষ্টি হয়েছে। অর্থাৎ র্যালে জিন্স প্রস্তাব করেন যে এই সিস্টেমে যদি এই উচ্চ কম্পাঙ্কের দোলক বিদ্যমান থাকে তাহলে তবে তা এই বি লো ফ্রিকোয়েন্সি বা নিম্ন কম্পাঙ্কের দোলকের এক্সাইটেশনের ফলে সৃষ্ট। রেলে শক্তির সমবন্টন নীতির সাহায্যে প্রতিটি দোলকের গড় শক্তি হিসাব করেন কেটি। অর্থাৎ স্টিফেন বোল্টজম্যান সূত্র যে শক্তির বন্টন সম্পর্কে কিছু বলতে পারলো না, এখানে তিনি বললেন শক্তির সমবন্টন নীতি প্রয়োগ করলেন, করে বললেন যে প্রতিটি দোলকের গড় শক্তি হবে কেটি, এবং জেমস জিন্সের কিছুটা সাহায্য নিয়ে নিম্নোক্ত সমীকরণ প্রদান করেন। অর্থাৎ প্রথমে এটা হচ্ছে র্যালে প্রথম পর্যায়ে কাজ করেছিলেন, পরে জেমস জিন্সের কিছুটা সাহায্য নেন, অল্প কিছু খুবই সামান্য সাহায্য নিয়েছিলেন। সেই সাহায্য নিয়ে তিনি বললেন কি ডি অ্যাপসাইলন ইকাল টু রো ডি ল্যামডা, এরকম একটা সমীকরণ প্রদান করলেন যেখানে রো এর মান পাওয়া যাবে রো ইকাল টু 8π/kT ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4। অর্থাৎ তিনি এই সমীকরণকে সমাকলন করলেন, সমাকলন করে এই রো ইকাল টু 8π/kT ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4 এই সমীকরণ দিলেন তিনি, যেখানে রো সমানুপাতিক ধ্রুবক যার মান ডি ল্যামডা এবং শক্তি ঘনত্ব ডি অ্যাপসাইলনের মধ্যবর্তী তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। অর্থাৎ ডি ল্যামডা এবং ডি অ্যাপসাইলনের মধ্যবর্তী তরঙ্গ দৈর্ঘ্যের উপরে কি নির্ভর করবে? রো, এটা একটি ধ্রুবক। অ্যাপসাইলন হচ্ছে শক্তি ঘনত্ব এবং কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এই হলো র্যালে জিন্সের সূত্র। বড় তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে র্যালে জিন্স কিছুটা সফল হলেও ছোট তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এই সূত্র খুবই খারাপভাবে ব্যর্থ হয়। অবলোহিত রশ্মির বিকিরণের ক্ষেত্রে র্যালে জিন্স সূত্র কিছুটা সফল হয়, কিন্তু দৃশ্যমান এবং অতিবেগুনি কিংবা উপরের আরও উচ্চ কম্পাঙ্কের শক্তির বিকিরণের ক্ষেত্রে এটি মারাত্মকভাবে ব্যর্থ হয়। ল্যামডা হ্রাস পেলে রো বৃদ্ধি পায়, কিন্তু সর্বোচ্চ বিন্দুতে না পৌঁছে খাড়া বৃদ্ধি পেতে থাকে, যা পরীক্ষালব্ধ ফলাফলের সম্পূর্ণ বিপরীত। আমরা যদি ওই যে আগের সমীকরণ পেলাম রো ইকাল টু 8π/kT ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4, সেই সমীকরণে যদি আমরা মানগুলো বসাতে থাকি তাহলে ল্যামডা হ্রাস পেলে কি হবে? রো বৃদ্ধি পাবে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলে উচ্চ কম্পাঙ্কের দিকে বিকিরণ ঘটবে, এটা বৃদ্ধি পাবে যেহেতু, কিন্তু সর্বোচ্চ বিন্দুতে না পৌঁছে এটা খাড়া একটা রেখা পাওয়া যায়, এটা কোনোভাবেই বাস্তব ফলাফলের বা পরীক্ষালব্ধ ফলাফলের সাথে মেলে না। তাহলে এটা আমরা যদি ব্যাখ্যা করি, এটা পরীক্ষালব্ধ মান, সেটা কি এইভাবে আমার কাপটা যায়, এইভাবে শেষ হয়, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য কম, এদিকে এনার্জি ডেনসিটি বোঝাচ্ছি। এখন র্যালে জিন্সের ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি, এইভাবে এই অঞ্চলে কিছুটা কার্যকর হয়, হওয়ার পরে এইভাবে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে আবার কমে গিয়ে আবার জিরোর দিকে না এসে কি হয়? এই সোজা কাপটা বৃদ্ধি পায়। তাহলে এটা নিঃসন্দেহে বাস্তব ফলাফলের সাথে র্যালে জিন্স সমীকরণ মিলে না। অর্থাৎ এই সূত্র থেকে খুব ছোট বলা যায়, খুব ছোট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দোলক যারা ইউভি, এক্স রে, গামা রে ইত্যাদি রশ্মি বিকিরণ করে তারা কক্ষ তাপমাত্রায় বড় তরঙ্গ বিশিষ্ট দোলকের উত্তেজনার ফলে সৃষ্ট। এই ঘটনাকে অতিবেগুনি বিপর্যয় বা আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি বলে। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে কি কক্ষ তাপমাত্রায় একটি বস্তু খুব সহজেই এটা হচ্ছে এক্সাইটেড হয়ে দৃশ্যমান এবং হচ্ছে অতিবেগুনি, এমনকি এক্স রে, গামা রে পর্যন্ত এক্সাইটেড হতে পারে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি, কারণ এরকম কখনোই ঘটে না। এই সূত্র মতে শীতল বস্তু ও দৃশ্যমান অতিবেগুনি রশ্মি বিকিরণ করবে এবং অন্ধকারও জ্বলজ্বল করবে, ফলে কোনো অন্ধকার থাকবে না, কিন্তু তা ঘটে না, বাস্তবে ঘটে না। অর্থাৎ একটা শীতল বস্তুকে যদি আমরা রেখে দিই, সেটা যেহেতু এক্সাইটেশনের ফলে দৃশ্যমান এবং অতিবেগুনি, এক্স রে, গামা রে এগুলো বিকিরণ করবে, তাহলে বস্তুটি সবসময় জলজল করবে, কোনো অবস্থায় সেটাকে অন্ধকারে রেখে দিলেও জলজল করবে। অর্থাৎ কিন্তু এরকম বাস্তবে কোনো কিছু পাওয়া যায় না, এরকম ঘটনা ঘটে না। অর্থাৎ র্যালে জিন্স সূত্র একবারে সম্পূর্ণরূপে ব্যর্থ। এবার প্লাঙ্কের বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব আমরা পড়ব। 1900 সালে জার্মান পদার্থবিদ ম্যাক্স প্লাঙ্ক কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় নতুন প্রস্তাব করেন। প্রস্তাবটা কি? তিনি বলেন সনাতন বলবিদ্যা অনুসারে শক্তির বিকিরণ ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি ঘটে না এবং সম্ভাব্য সকল শক্তি অনুমোদিত নয়, যা র্যালে জিন্স প্রস্তাব করেন। অর্থাৎ র্যালে জিন্স কিংবা পুরাতন বলবিদ্যা অনুসারে শক্তির শোষণ বা বিকিরণ সেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং সকল শক্তি
অ্যালোড, অর্থাৎ তো বলছে যে কি একটা শীতল অবস্থায় যদি কক্ষ তাপমাত্রায় একটা বস্তু থাকে সেই বস্তুটাও এক্সাইটেড হয়ে দৃশ্যমান এবং হচ্ছে অতিবেগুনি এবং এক্স রে গামা রে এই পর্যন্ত চলে যেতে পারে। তাহলে অল ট্রানজিশনস আর অ্যালোড, সকল শক্তি কি অ্যালোড, এটা বলছি। কিন্তু এই ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে না, এটা দুটার কোনোটাই ঘটবে না, না এটা ধারাবাহিক কন্টিনিউয়াস না, আবার এটা সকল শক্তি অনুমোদিত হতে পারে না। তিনি প্রস্তাব করেন শক্তির বিকিরণ বিযুক্ত ডিসক্রিট বা অধারাবাহিক ডিসকন্টিনিউয়াস ইউনিট আকারে ঘটে এবং শক্তির এই ইউনিট মান কখনোই পরিবর্তন হতে পারে না, অর্থাৎ কোয়ান্টিজেশন অফ এনার্জি। তিনি কি করলেন, শক্তি একবারে নির্দিষ্ট করে দিলেন যে শক্তি যেমন ডিসক্রিট বা অধারাবাহিকভাবে শোষিত হবে একটা প্যাকেট আকারে, সেই প্যাকেট বা ইউনিট মানের কখনোই পরিবর্তন হবে না। কোনো বস্তুর শোষণ বা যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শোষণ কিংবা বিকিরণ করে সেটা কি হবে, ওই নির্দিষ্ট ইউনিট পরিমাণ কিংবা তার পূর্ণ গণিতক পরিমাণ হবে, কিন্তু কোনোভাবেই হচ্ছে খণ্ড খণ্ড কিংবা ধারাবাহিকভাবে এই কোনোভাবে ইউনিটের খণ্ড কিংবা একেবারে ধারাবাহিকভাবে এটাও ঘটবে না। আবার সকল ট্রানজিশনও সকল শক্তি অনুমোদিত নয়। এটা আমরা আগেও দেখেছি, এটা এই যে এটা বলছে যে কি এরকম কন্টিনিউয়াস কোনো অবস্থায় হতে পারে না, হবে কি এরকম ইউনিট মান যুক্ত হবে এবং সকল শক্তি অনুমোদিত হবে না। হয় এটা যদি ইউনিট পরিমাণ হয় তাহলে এই ইউনিট পরিমাণ শোষণ হবে, অথবা তার পূর্ণ গণিতক পরিমাণ শোষণ হবে। তিনি প্রস্তাব করেন তড়িৎচুম্বক ক্ষেত্রে প্রতিটি দোলকের জন্য অনুমোদিত শক্তি হবে এইচ নিউ, অর্থাৎ প্রতিটি দোলকের তিনি শক্তি বলে দিলেন যে এইচ নিউ এর পূর্ণ গণিতক ইন্টিজার মাল্টিপল, যেখানে নিউ হলো বিকিরণের কম্পাঙ্ক। এই যে একটা দোলক যে কম্পাঙ্ক বিকিরণ করবে সেই কম্পাঙ্কের যে যে শক্তি বিকিরণ করবে তার কম্পাঙ্ক হচ্ছে নিউ এবং সেটা তার শক্তি হচ্ছে কি এইচ নিউ এবং এইচ নিউ এর পূর্ণ গণিতক। তাহলে অর্থাৎ শক্তি ই ইকাল টু এন এইচ নিউ, যেখানে এন ইকাল টু 0, 1, 2, 3 ইত্যাদি। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। তাহলে হয় শক্তি এন ইকাল টু 0 হলে এটা শূন্য, অর্থাৎ শক্তি শোষণ বা বিকিরণ নাই। 1 হলে এইচ নিউ পরিমাণ, যদি 2 হয় তাহলে 2 এইচ নিউ পরিমাণ, যদি 3 হয় তাহলে 3 এইচ নিউ পরিমাণ, অর্থাৎ এইচ নিউ এর একটি পূর্ণ গণিতক পরিমাণই শক্তি শোষিত হবে। অর্থাৎ সকল শক্তি অনুমোদিত নয়, তিনি কোয়ান্টিজেশন অফ এনার্জি করলেন, অর্থাৎ শক্তি নির্দিষ্ট করে দিলেন, অর্থাৎ শক্তি কেবলমাত্র এইচ নিউ পরিমাণ বা এর পূর্ণ গুণিতক পরিমাণ শোষিত বা বিকিরিত হবে, এটা তিনি বললেন। এটাই হচ্ছে প্লাঙ্কের বিকিরণ সংগত কোয়ান্টাম তত্ত্ব। আমরা দেখছি এই যে এটা যদি ব্ল্যাক বডি হয় তাহলে এই ব্ল্যাক বডিতে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য দিচ্ছি সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি হচ্ছে, সবগুলো এটা বোঝাচ্ছে এখানে আপতিত রশ্মি এদিক থেকে এসে বস্তুটার উপর পড়ছে এবং দেখা যাচ্ছে শোষিত হয়ে যাচ্ছে, এখানে এসে হারিয়ে যাচ্ছে, তার মানে বস্তু কর্তৃক শোষিত হয়ে গেছে। তাহলে এটা বোঝাচ্ছে যে এর ওপর আপতিত সকল বস্তুই কি হবে, শোষিত হবে। আর এটা এটা আমরা দেখছি বস্তু থেকে আলো হচ্ছে বিকীর্ণ হচ্ছে, তাহলে এটা বলছে যে সকল শক্তি কি এই কৃষ্ণ বস্তুর সম্ভাব্য সকল শক্তি যা শোষণ করেছিল তা সকল শক্তি কি করবে, বিকিরণ করবে, এটা দ্বারা বোঝাচ্ছি। তাহলে আমরা এই কৃষ্ণ বস্তুর সনাতন বলবিদ্যার ব্যাখ্যা, কৃষ্ণ বস্তু কিভাবে কৃষ্ণ বস্তুর বিকিরণ কার, সনাতন বলবিদ্যার ব্যর্থতা, সেখানে ভিনের সরণ সূত্র, স্টেফেন বোলটজম্যান সূত্র, রেলেজেন্সের সূত্র আমরা পড়লাম। এরপরে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়লাম। এরপরে আমরা প্লাঙ্কের বন্টন সূত্র পড়ব, কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় সফলতা, অর্থাৎ তিনি সফল হয়েছেন, এটাই আমরা পড়ব এখন। প্লাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কৃষ্ণ বস্তুর বিকিরণের ক্ষেত্রে শক্তির বন্টন সংক্রান্ত নিম্নোক্ত সমীকরণ প্রদান করেন। তিনি একবারে রেলেজেন্সের সমীকরণটা রেখে দিলেন কি, ডি অ্যাপসাইলন ইকুয়াল টু রো ডি ল্যামডা। আর এই রেলেজেন্স যেখানে রো সমান 8 পাই কেটি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4 এই সমীকরণ প্রদান করেছিলেন, তিনি এটাকে সমাকলন করে তার কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে সমাকলন করে তাই সেই সূত্র প্রয়োগ করে রো এর মান বের করলেন 8 পাই এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা কেটি মাইনাস 1। এই সমীকরণটা তিনি বের করেন, রেলেজেন্সের সমীকরণেরই তিনি এক্সটেনশন করেন। কিসের ভিত্তিতে, সেটা হচ্ছে কি তার নিজের হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এই সমীকরণটা দিলেন। এই হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এটা হচ্ছে এইচ এর মান। প্লাঙ্কের বন্টন সূত্র সকল পরীক্ষালব্ধ কার্ভের সাথে খুব ভালোভাবে মিলে যায়, অর্থাৎ কৃষ্ণ বস্তুর যে কার্ভ সেই কার্ভের সাথে এই সমীকরণটা একেবারে হুবহু মিলে যায়, অর্থাৎ
প্লাঙ্কের বন্টন সূত্র সফল। এবার প্লাঙ্কের বন্টন সূত্র রেলেজেন্স সূত্রের আমরা কিভাবে আনতে পারি, এদের সাথে সম্পর্ক করতে পারি, সেটা আমরা একটু দেখব। ছোট তরঙ্গদৈর্ঘ্যের জন্য এইচসি ডিভাইডেড বাই ল্যামডা টি এর মান বড় হবে, কারণ কি বাই ল্যামডা, তাহলে এটা যদি ছোট হয় তাহলে ছোট জিনিস দিয়ে ভাগ করছি, তার মানে এই মানটা কি হবে, বড় হবে। এবং ই টু দি পাওয়ার এইচসি ডিভাইডেড ল্যামডা কেডি টেন্স টু ইনফিনিটি আগে পৌঁছাবে ল্যামডা টু দি পাওয়ার 5 টেন্স টু 0 এর চেয়ে। অর্থাৎ আবার ল্যামডা টেন্স টু 0 হলে রো টেন্স টু 0 হবে, অর্থাৎ নিউ টেন্স টু ইনফিনিটি হবে। আমরা জানি ল্যামডার বিপরীত হচ্ছে নিউ, অর্থাৎ কম্পাঙ্ক হচ্ছে বিপরীত তরঙ্গদৈর্ঘ্যের। তাহলে এই শর্ত থেকে আমরা বলতে পারি যে যদি এখান থেকে আমরা বলতে পারি যে কি ল্যামডা টেন্স টু 0 হলে রো টেন্স টু 0 হবে এবং সেটা কি হবে, নিউ টেন্স টু ইনফিনিটি হবে। সুতরাং আমরা বলতে পারি অতি উচ্চ কম্পাঙ্কে শক্তি ঘনত্ব শূন্য হয়, যা পরীক্ষালব্ধ ফলাফলের সাথে মিলে যায়। দেখি আমরা একটু দেখি, এই যে পরীক্ষালব্ধ ফলাফল দেখা যাচ্ছে তরঙ্গদৈর্ঘ্য যখন শূন্যের দিকে যাচ্ছে, এটা হচ্ছে কি পরীক্ষালব্ধ মানের সাথে মিলে, অতি উচ্চ কম্পাঙ্কে শক্তি ঘনত্ব শূন্য হয়। এটা বাস্তবের সাথে কি হচ্ছে, মিলে যাচ্ছে। আবার বড় তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা কেটি ইজ মাস লেস দেন 1 এর চাইতে এটা ছোট হবে। সুতরাং আমরা কি লিখতে পারি এই এক্সপোনেনশিয়াল পার্টটাকে যদি আমরা কি করি, ইলাবোরেট করি গণিতের নিয়ম অনুযায়ী, তাহলে কি হবে 1 প্লাস এইচসি ডিভাইডেড বাই ল্যামডা কেটি প্লাস ডট আরও ছোট ছোট ফ্র্যাকশন আসবে মাইনাস, এখানে তো 1 ছিল, তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচসি এই 1 আর এই 1 কেটে যায়, এই 1 কেটে যায়, তাহলে আমরা এটা নিয়ারলি লিখতে পারি এইচসি ডিভাইডেড বাই ল্যামডা কেটি। এটা আমরা লিখতে পারি কখন, যখন এই যে বড় তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে। তাহলে অ্যাপসাইলন ই টু দি পাওয়ার এইচসি ডিভাইডেড বাই ল্যামডা কেটি মাইনাস 1 ইকুয়াল টু লিখতে পারি এইচসি ডিভাইডেড ল্যামডা কেটি প্লাঙ্কের সমীকরণে বসালে আমরা রেলেজেন্স সমীকরণ রো ইকুয়াল টু 8 পাই। অর্থাৎ এটার পরিবর্তে আমরা যদি এই মানটা বসাই দিয়ে একটু যদি সরলীকরণ করি, সিম্পলিফাই করি, তাহলে রো ইকুয়াল টু 8 পাই কেটি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4 পাবো। অর্থাৎ প্লাঙ্কের বন্টন সূত্র হতে রেলেজেন্সের সমীকরণ কি করা যায়, প্রমাণ করা যায়। অর্থাৎ প্লাঙ্কের বন্টন সূত্রে রেলেজেন্সের সমীকরণ প্রমাণ করা যায়। তেমনিভাবে প্লাঙ্কের বন্টন সূত্র হতে বোল্টজম্যান স্টিফান সূত্র ও সরণের তেমনিভাবে প্লাঙ্কের বন্টন সূত্র হতে বোল্টজম্যান স্টিফান সূত্র ও ভিনের সরণ সূত্র প্রমাণ করা যায়। আমরা একটু দেখব। প্লাঙ্কের বন্টন সূত্র স্টিফান বোল্টজম্যান সূত্র, ল্যামডা যদি টেন্ডস টু 0 হয় এবং ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি, এই সীমার মধ্যে প্লাঙ্কের বন্টন সূত্রকে সমাকলন করে বোল্টজম্যান স্টিফান সূত্রের ব্যাখ্যা পাওয়া যায়। কিভাবে আমরা একটু দেখব। আমরা এটাই হচ্ছে কি ছিল, এটা বোল্টজম্যান সূত্র রেলেজেন্সের সমীকরণটাকে রেখে দিয়েছিলেন, তাহলে এটাকে আমরা সমাকলন করব ইন্টিগ্রেশন ডি অ্যাপসাইলন ইকুয়াল টু ইন্টিগ্রেশনের সীমা হচ্ছে ইনফিনিটি হতে 0 রো ডি ল্যামডা, এটাকে সমাকলন করলে আমরা পাবো ই ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4, যেখানে এ ইকুয়াল টু 4 সিগমা ডিভাইডেড বাই সি এবং সিগমা ইকুয়াল টু আমরা পাবো সমীকরণ। যদি আমরা এই সমীকরণ আমরা এখন কি করব না, এটা উপপাদন করব না, এই সমীকরণ উপপাদন করাই আছে, আমরা শুধু জানবো সিগমা সমান 2 পাই স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 15 সি স্কোয়ার এইচ কিউব। এইখানে যদি সকল ধ্রুবক গুণনের মান বসাই দিই, তাহলে মান পাবো 56.704 ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4। এটা যা পরীক্ষালব্ধ মানের সাথে একেবারেই মিলে যায়। এই মান পরীক্ষালব্ধ মানের কাছাকাছি, অর্থাৎ প্লাঙ্কের বন্টন সূত্রের সাথে বোল্টজম্যান স্টিফান সূত্র প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ প্লাঙ্কের বন্টন সূত্রে নির্দিষ্ট শর্ত প্রয়োগ করে করে আমরা সনাতন বলবিদ্যার সূত্রগুলোকে কি করতে পারছি, প্রমাণ করতে পারছি। এবার প্লাঙ্কের বন্টন সূত্র ভিনের সরণ সূত্র নিয়ে আলোচনা করবে। ভিনের সরণ সূত্রের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যাবে যখন ডি রো ডিভাইডেড বাই ডি ল্যামডা টেন্ডস টু 0 হবে। এটা আমরা ওখানে কি আছে, ভিনের সরণ সূত্রে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ম্যাক্সিমাম আছে, তাহলে সেটা পেতে গেলে আমাকে কি করতে হবে, ডি রো ডিভাইডেড বাই ডি ল্যামডা ইকুয়াল টেন্ডস টু 0 হতে হবে। আবার ডি রো ডিভাইডেড বাই ডি ল্যামডা টেন্ডস টু 0 হলে তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট হবে এবং সেক্ষেত্রে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা ইজ মাস গ্রেটার দেন কেটি হবে। তাহলে এটা যখন এটা শূন্যর দিকে গেলে, এই মানটা শূন্যর দিকে গেলেই আমরা ল্যামডা ম্যাক্সিমাম পাবো, আবার এই মানটা এটার জন্য আমরা কি পাবো, তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট হবে। আর তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে এটার মান এত বড় হবে যে এটার চাইতে বহুত গুণ বড় হবে। তাহলে আমরা কি লিখবো,
rho equal to 8 pi hc divided by lambda to the power 4 into 1 by e to the power hc divided by lambda kt minus 1। এটা কি ছিল? এটা এই প্লাঙ্কের বন্টন সূত্র ছিল। এই সমীকরণকে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কার সাপেক্ষে? ল্যামডার সাপেক্ষে। তাহলে ডি রো ডিভাইডেড বাই ডি ল্যামডা হবে। এটা এই সমাকলনের মানটা আমার এখানে করা নাই, এটা করার দরকারও নাই। আমরা কি করব? যে এটা হচ্ছে সমাকলন করার পরে এটা 0 বসাবো, আর এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা যেহেতু মাস গ্রেটার দেন কেটি, এই শর্ত আমরা প্রয়োগ করব। প্রয়োগ করলে আমরা পাবো টি ল্যামডা ম্যাক্সিমাম ইকাল টু এইচ সি ডিভাইডেড বাই 5k। এইচ ধ্রুবক, সি ধ্রুবক এবং কে ধ্রুবক, আর 5 তো একটা ধ্রুবকই। তাহলে আমরা এই তিনটা ধ্রুবক, এই ধ্রুবক না রেখে আমরা এইচ সি ডিভাইডেড বাই কে সমান আমরা সি2 ধরলাম। তাহলে টি ল্যামডা ম্যাক্সিমাম ইকাল টু লিখতে পারি 1/5 সি2। এটা হচ্ছে কি ভিনের সরণ সূত্র। আমরা জানি যে এটা ভিনের সরণ সূত্র, অর্থাৎ প্লাঙ্কের বন্টন সূত্র থেকে ভিনের সরণ সূত্র প্রমাণ করা যায়। ধন্যবাদ সবাইকে। যে যেখানে আছো ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।